Welcome to Part History YouTube channel. Subscribe our channel for regular notification and follow our official Facebook page. আমাদের আজকের আলোচ্য বিষয় প্রাগৈতিহাসিক শিল্পকলা ও প্রথাসমূহ। দক্ষিণ পশ্চিম এশিয়া এবং হাঙ্গেরি যুগোস্লাভিয়ার মতো পূর্ব ইউরোপের দেশগুলিতেই উচ্চ পুরাপ্রস্তর যুগের শিল্প বিকশিত হতে শুরু করেছিল। এটি সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল পশ্চিম ইউরোপে। এই পর্যায়ের শিল্প প্রথম আবিষ্কৃত হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। স্পেনের আলতামিরা গুহার ছাদে 1879 খ্রিস্টাব্দে গুহাচিত্র খুঁজে পেয়েছিলেন ডন মার্সিলিনো দে সাওতোলা। তাঁর আবিষ্কৃত এই গুহাচিত্র এত জীবন্ত ও গতিময় এবং বাস্তব ছিল যে সেগুলির প্রাচীনত্ব নিয়ে এবং সেগুলি আদৌ আদিমানব দ্বারা অঙ্কিত ছিল কিনা তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। অনেকে বিশ্বাসই করতে চাননি যে আদি মানবের দ্বারা এই ধরনের শিল্প সৃষ্টি সম্ভব। অবশেষে 1902 পর্যন্ত বিস্তারিত গবেষণা থেকে প্রমাণিত হয় যে এগুলি পুরাপ্রস্তর যুগেরই আঁকা গুহাচিত্র। পরবর্তীকালে উচ্চ পুরাপ্রস্তর যুগের শিল্প সম্পর্কে পথিকৃৎ সুলভ কাজ করেছিলেন হেনরি ব্রুভিল। আলতামিরা ছাড়াও অপর একটি বিখ্যাত ক্ষেত্র ছিল ফ্রান্সের লাস্কা গুহা। লাস্কা ছিল দক্ষিণ পশ্চিম ফ্রান্সে কয়েকটি গুহার সমাবেশ, যেখানে বিশ্বের বিখ্যাত সমস্ত গুহাচিত্র বর্তমান। মোটামুটি অনুমান করা হয়ে থাকে যে লাস্কা গুহাচিত্রগুলি প্রায় 17,000 বৎসরের পুরাতন। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি বা উত্তর ভাগে অবস্থিত কাকারু জাতীয় উদ্যানে বেশ কিছু অ্যাবরিজিনাল বা আদিবাসী শিল্পের সন্ধান পাওয়া যায়। এখানে পাহাড়ের কোলে প্রস্তর ক্ষেত্রে প্রায় 5000টি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এই চিত্রগুলির বয়স অনুমান করা হয়েছে প্রায় 20,000 বৎসর থেকে শুরু করে একেবারে আধুনিক কাল পর্যন্ত। তবে এখানে বেশিরভাগ চিত্রই 1500 বৎসরের কম পুরাতন। দক্ষিণ ফ্রান্সে অবস্থিত শোভে গুহাতে বেশ কিছু প্রাচীন চিত্রের সন্ধান মিলেছে, যেগুলির মধ্যে কোনোটি প্রায় 32,000 বৎসরের মতো প্রাচীন। গুহাটি 1994 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল। টাজরাট অ্যাকাকাস সাহারা মরুভূমির অন্তর্গত লিবিয়ার পশ্চিম প্রান্তে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল নির্মাণ করেছে। এই এলাকাটি প্রাচীন প্রস্তরচিত্রের জন্য বিখ্যাত, যেগুলির বয়স প্রায় 12,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 100 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই চিত্রকলাতে সাহারা মরুভূমির পরিবর্তনশীল প্রাকৃতিক অবস্থাটি প্রতিফলিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চিত্রগুলির সমকালে সেখানে প্রকৃতি এবং পরিবেশ বেশ ভালো ছিল। প্রায় 9,000 বৎসর পূর্ব পর্যন্ত সেখানে চারপাশ ছিল সবুজ জঙ্গলে ভরা এবং সেখানে হ্রদের অস্তিত্বও ছিল। আর ছিল জিরাফ, হাতি এবং উট পাখির মতো প্রাণীকুল, যা সেখান থেকে পরবর্তীকালে বিলুপ্ত হয়ে যায়। উত্তর পূর্ব ব্রাজিলের সেরা দে ক্যাপিভারা জাতীয় উদ্যানেও প্রচুর গুহাবাস পাওয়া গেছে, যেখানে গুহাচিত্রের অলঙ্করণ ঘটেছিল। সেখানে নানা ধরনের আচার অনুষ্ঠান, শিকার, গাছপালা এবং পশু পাখির চিত্র অঙ্কিত হয়েছিল। কিছু বিজ্ঞানী অনুমান করেন এখানকার প্রাচীনতম গুহাচিত্রগুলি প্রায় 25,000 বৎসর পূর্বে অঙ্কিত হয়েছিল। উচ্চ পুরাপ্রস্তর যুগে কেবল যে চিত্রশিল্পই প্রাধান্য পেয়েছিল এমন নয়, হাজার হাজার অন্য ধরনের শিল্প নিদর্শনও পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে হাতিয়ারের হাতল, পাথর ও মাটির মূর্তি। অরিগনেশিয়ান সংস্কৃতির, যার সময়কাল
34,000 থেকে 30,000 বিপি। এই প্রত্নক্ষেত্রেই প্রথম উচ্চ পুরাপ্রস্তর যুগীয় শিল্পের সন্ধান পাওয়া যায়, যদিও সেখানে চিত্রকলা পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল হাতির দাঁতের ছোট ছোট গোলাকার বল, যা অলঙ্কার হিসাবে ব্যবহার করা হতো। তারা হাড়ের তৈরি এক ধরনের বাঁশির মতো যন্ত্র তৈরি করেছিল। স্যালুট্রিয়ান সংস্কৃতিতে, যার সময়কাল 22,000 থেকে 18,000 বিপি, চিত্রকলা বলতে বোঝানো হয়েছিল শুধু বাহ্যিক রেখাচিত্রকে। পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে রেখাচিত্রগুলিকে স্পষ্ট করা হয়েছিল এবং তার অভ্যন্তরস্থ বিষয়ের বিস্তারের দিকে জোর দেওয়া হয়েছিল। এই সংস্কৃতির মানুষেরা গুহার দেওয়ালে নানা ধরনের ভাস্কর্য তৈরি করতে দক্ষ ছিল, যে পদ্ধতিকে বলা যেতে পারে বাস রিলিফ বা লো রিলিফ। এখানে দ্রষ্টব্য ভাস্কর্যগুলি দেওয়াল থেকে কিছুটা বেরিয়ে থাকে, তবে প্রস্তরযুগীয় গুহাচিত্র তার পরিণত স্তরে পৌঁছেছিল ম্যাগডেলেনিয়ান সংস্কৃতিতে, যার সময়কাল 18,000 থেকে 11,000 বিপি। ভি গর্ডন চাইল্ড মনে করেন এই গুহাচিত্রগুলি ছিল শিকারী খাদ্য সংগ্রাহকদের তৈরি সর্বোৎকৃষ্ট চিত্র। সমগ্র পুরাপ্রস্তরযুগীয় গুহাচিত্রের প্রায় 80% ছিল এই সংস্কৃতির অন্তর্গত। পশুর চর্বি দিয়ে আলো জ্বালিয়ে গুহার অভ্যন্তরে প্রবেশ করে সেই আলোকের সাহায্যে গুহাচিত্রগুলি অঙ্কন করা হয়েছিল। যাদের ছবি আঁকা হয়েছিল সেই সব বেশিরভাগ জন্তুই ছিল এই মানুষদের শিকার। শিকারের দৃশ্যের পাশাপাশি সেখানে ছিল জ্যামিতিক প্যাটার্ন এবং কিছু অদ্ভুত বা কল্পিত প্রাণী, যেখানে বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্যকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। গবেষকগণ এই শিল্প সৃষ্টির উদ্দেশ্য নিয়েও নানা ভাবনা চিন্তা করেছেন। বিতর্কের একদিকে রয়েছেন একদল যারা মনে করেন এগুলি শিল্প সৃষ্টির জন্যই কেবল সৃষ্টি করা হয়েছিল, কিছু শৈল্পিক বিনোদন ছাড়া এর মধ্যে আর কিছু খুঁজতে যাওয়া বৃথা। কিন্তু অন্যদিকে অনেকেই এগুলির উদ্দেশ্যকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। অনেকেই এর মধ্যে এত গভীর অর্থ খোঁজার চেষ্টা করেছেন যে তাদের সমালোচকেরা বলে থাকেন তারা আধুনিক মানবের চিন্তাভাবনাগুলিকে এই সময়কার মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে প্রথমেই মনে রাখা দরকার, প্রাগৈতিহাসিক মানবগোষ্ঠীকে চিন্তাভাবনাশূন্য বা ভাবনার বৈচিত্র্যশূন্য বলে প্রথম থেকেই ধরে নেওয়া ঠিক নয়। উচ্চ পুরাপ্রস্তর যুগের মানুষের তাদের নিজের মতো করে বিশ্ব ও প্রকৃতি সম্পর্কে একটা ধারণা ছিল। আধুনিক নৃবিজ্ঞানীগণের গবেষণা প্রাগৈতিহাসিকতা সম্পর্কে আমাদের পূর্ব ধারণা সম্পর্কে তাই পুনর্মূল্যায়নকে উস্কে দিচ্ছে। উচ্চ পুরাপ্রস্তর যুগের যে ভাবনা উঠে এসেছিল তাকে বিশ্লেষণ করতে তাই অনেকেই এগিয়ে আসছেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে এ ব্যাপারে কাজ শুরু করেছিলেন ব্রেউইল, যিনি রেঙ্কের যে গবেষণা তার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। রেঙ্কের পর্যালোচনা অনুসরণ করে তিনি দেখাতে চেয়েছেন এই পর্যায়ের চিত্রগুলি ছিল প্রকৃতিগতভাবে ম্যাজিক্যাল। এখানে ম্যাজিক শব্দটিকে ব্যবহার করা হয়েছে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা প্রক্রিয়াকে বোঝাতে, যেগুলি করা হতো কিছু প্রাকৃতিক বস্তু বা প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ কায়েম করার জন্য। সুতরাং একদিক থেকে এই ম্যাজিক্যাল অনুষ্ঠানগুলি তাদের ধর্মবিশ্বাসের প্রাথমিক নিদর্শন, কারণ তারা তাদের মতো করে বিশ্ব সম্পর্কে একটি ধারণা তৈরি করছিল যা একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি। এই ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল
পশুদের উপর শিকারীদের নিয়ন্ত্রণ যাতে বৃদ্ধি পায় বা তারা যাতে সহজেই পশু শিকার করতে পারে তা সুনিশ্চিত করা। তাই এই ধরনের চিত্রে বুনো মহিষ বা ঘোড়ার চিত্রই বেশি করে এসেছে বলে তাঁর মত। তবে এই ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য নিয়ে মতপার্থক্য আছে। প্রাগৈতিহাসিক যুগ নিয়ে কাজ করা কোনো কোনো গবেষক মনে করেন ব্রেউইল বিষয়টিকে অতি সরলীকৃত করে ব্যাখ্যা করেছেন। শুধুমাত্র ছবি এঁকে একজন শিকারী কোনো একটি জন্তুর উপরে প্রাধান্য বিস্তার করতে চাইবে এমনটা নয়। সর্বোপরি এমন অনেক জন্তুর চিত্র অঙ্কিত হয়েছে যারা নির্দিষ্ট একটি মানব গোষ্ঠীর খাদ্য নয়। এই বিষয়ে অপর একজন পণ্ডিত আন্দ্রে লেরোই গৌরহান সম্পূর্ণ পৃথক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখার চেষ্টা করেছেন। ব্রেউইল যেমন এক একটি জন্তুকে পৃথকভাবে দেখার চেষ্টা করেছেন, ইনি কিন্তু তা না করে জন্তুদের সামগ্রিকভাবে একটি দল হিসাবে দেখার চেষ্টা করেছেন। তিনি লক্ষ্য করেছেন এক একটি জন্তুর দল গুহা অভ্যন্তরের বিভিন্ন অংশে একইভাবে অঙ্কিত হয়েছে। এখানে অঙ্কনের স্থান নির্বাচনের একটি নির্দিষ্ট ছক বা প্যাটার্ন আছে। যেমন বাইসন বা বনমহিষ অঙ্কিত হয়েছে গুহার অনেক গভীরে, অন্যদিকে হরিণ অঙ্কিত হয়েছে গুহামুখের কাছেই। কাজে কাজেই তিনি সিদ্ধান্তে এসেছেন যে নানা ধরনের জটিল বিশ্বাস এর পিছনে কাজ করেছিল। অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিভিন্ন জন্তুর দল পুরাপ্রস্তর যুগের মানুষের মনে ভিন্ন ভিন্ন ভাবে রেখাপাত করে। তিনি আরও অগ্রসর হয়ে যুক্তি দিলেন যে এই জন্তুদের গোষ্ঠীগুলিকে নির্দেশ করা হয়েছিল প্রকৃতিতে পুরুষ নারী বা মেল ফিমেল এই বিভাজন মাথায় রেখে। কিছু কিছু চিত্র প্রকাশ করছিল পুরুষত্ব এবং অন্যগুলি নারীত্ব। ঘোড়ার মতো জন্তুগুলি ছিল পুরুষত্বের প্রাকৃতিক নীতির প্রতীক, বনমহিষের মতো জন্তু নারীত্বের প্রাকৃতিক নীতির প্রতীক। কিন্তু এই বক্তব্য অনেকে গ্রহণ করতে পারেননি। অনেকে এমনও মনে করেন যে উচ্চ পুরাপ্রস্তর যুগের সময়ের সঙ্গে আমাদের বর্তমান সময়ের যে দীর্ঘ ব্যবধান, সে কথা মাথায় রাখলে সে সময়ের চিত্রে প্রতিফলিত ভাবনার বহুমাত্রিকতাকে মেনে নেওয়া কঠিন। পুরাপ্রস্তর যুগের মানুষ যে অনুষ্ঠানগুলিতে অংশ নিত সেগুলির আলোচনাও এক্ষেত্রে অত্যন্ত জরুরি। কোনো কোনো পণ্ডিতের মতে এই সময় থেকেই জাদুবিদ্যার মতো বিষয়গুলি আসতে শুরু করেছিল। কাউন্ট ভেগুইনের ধারণা অনুযায়ী এই অনুষ্ঠানগুলির অঙ্গ হিসাবে অঙ্কন হল একটি নির্দিষ্ট ক্রিয়া যা এর অঙ্গীভূত। একটি বস্তুকে অঙ্কিত করে শিল্পী একটি অনুষ্ঠান সম্পন্ন করছে। তার এই ধারণা চিত্রগুলির দুটি বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, অনেকগুলি ক্ষেত্রে একই গুহাতে একই স্থানে বারবার একই চিত্র অঙ্কিত হয়েছে। এই নির্দিষ্ট স্থানটিকে পবিত্র ধরা হয়ে থাকতে পারে এবং চিত্রের থেকেও স্থানটির গুরুত্ব বেশি হতে পারে। দ্বিতীয়ত, বেশিরভাগ চিত্রগুলি গুহার অন্ধকার অংশে অঙ্কিত, যা অত্যন্ত কঠিন কাজ। সুতরাং যিনি এই কাজটি করছেন তিনি আসলে একটি ধর্মানুষ্ঠান করছেন। গুহার অনেক অভ্যন্তরে অঙ্কন করার অর্থ এই যে চিত্রগুলি দেখবার জন্য নয়। তাই অঙ্কন কার্যটিকেই ধর্মীয় ক্রিয়া মনে করা যেতে পারে। সুতরাং এই ধরনের অতি সাধারণ ব্যাখ্যার মধ্যেও একটা গ্রহণযোগ্য আবেদন আছে, তা অস্বীকার করার উপায় নেই। এবার আমরা ভারতের দিকে আমাদের আলোচনার মোড় ঘোরাতে পারি। ভীমবেটকার মধ্যপ্রস্তর যুগীয় শিল্পে বা অন্যত্র পশুদের একক অস্তিত্ব বা শিকারের দৃশ্যে তাদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। অনেক সময়ে শিকারীদের সঙ্গে লক্ষ্য করা যায় কুকুরের অস্তিত্ব। কিছু কিছু ক্ষেত্রে
পশুদের চিত্রগুলি বিমূর্ত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি বাস্তব। অনেক সময়ে শুধু রেখাচিত্রের সাহায্যে পশুদের চিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে। অন্যত্র কিছু ক্ষেত্রে তাদের দেহগুলিকে নানা নকশা দিয়ে চিত্রিত করা হয়েছে। কিছু কিছু চিত্রকে দেখলে এক্স-রের মতো মনে হয়। সেখানে ভিতরের অঙ্গগুলিকে আঁকা হয়েছে, এমনকি মাতৃগর্ভে শিশুর অস্তিত্ব পর্যন্ত সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন দৃশ্যে এক অসামান্য গতিময়তা স্পষ্ট। সেখানে বেশ কিছু অত্যদ্ভুত জন্তুরও পরিচয় পাওয়া যায়, যেমন ভীমবেটকার বিখ্যাত কাল্পনিক শূকরের চিত্র বা মিথিক্যাল বোর, যার মুখের সম্মুখ ভাগ গন্ডারের মতো, নিচের চোয়াল অনেকটা হাতির মতো, আবার শিংগুলি মহিষের মতো। ইউরোপের বেশিরভাগ প্রাগৈতিহাসিক চিত্র অবস্থান করছে গুহার অন্ধকারতম স্থানে, যা তুলনায় গুহার দূরতিগম্য অংশ। কিন্তু ভারতের ক্ষেত্রে গুহাবাসগুলি যথেষ্ট আলোকিত, যেগুলিতে সহজেই যাওয়া যায় এবং দেখা যায়। তবে যেখানে তারা বসবাস করত সেখানে তারা খুব বেশি চিত্র অঙ্কন করেনি। অনেক ক্ষেত্রে গুহার অনেক উঁচু অংশে তারা চিত্র অঙ্কন করেছিল, যা করতে গেলে ঝুলন্ত অবস্থায় ভাড়ার সাহায্য নিতে হয় এবং অনেক মানুষের সহযোগিতা প্রয়োজন হয়ে থাকে। এই ধরনের চিত্র বা যেখানে অনেকগুলি স্তর দেখা যায়, সেখানে কোনো ধর্মীয় আচারের প্রভাব থেকে থাকতে পারে। সুতরাং বলা যেতে পারে, মানব ইতিহাসের আদি পর্ব থেকে চিন্তা ও কল্পনা শক্তির বিকাশে শিল্প যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, তাতে সন্দেহ নেই। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো। আরও ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন। কোনো কিছু জানবার জন্য ইমেল করা যেতে পারে, বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।